দমন নিপীড়নমূলক পরিবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছিল। আমরা সবাই সেই ঘটনাটা জানি, ঘটনাতে আমি যাব না, কিন্তু ভেতরের যে বিষয়টা সেটা হচ্ছে আজকে এতগুলো বছর, 17 থেকে 18টা বছর আমরা যেই পরিক্রমাটা ফেস করছি, সেখানটাতে গণতন্ত্র ছিল না, আইনের শাসন ছিল না, মানবাধিকার ছিল না। মানবাধিকার তো একেবারে কিছুই ছিল না, সেটা নিয়ে হয়তো আমরা আলোচনায় আসব। এই পুরো পরিস্থিতিটার পরে যখন 5ই আগস্ট হলো, চেয়ারম্যান সাহেবের ফিরে আসাটা অবধারিত, এতে তো কোনো সন্দেহ নেই তিনি ফিরে আসবেন। সেটার জন্য আমি মনে করি উপযুক্ত একটা পরিবেশের দরকার আছে। আপনি 8 মাস অনেক লম্বা সময় তো না, 18 বছর যে দুঃশাসনের মধ্যে আমরা ছিলাম, সেই দুঃশাসনে প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি 12 বছর এদেশে আসতে পারিনি, বিকজ লিস্টেড ছিলাম। তাহলে আমার জীবনটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার পরিবারের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার বহু সহকর্মীকে আমি হারিয়েছি। গতকাল একটা পরিবারে আমি শিশুদেরকে দেখতে গিয়েছিলাম, তাদের বাবার নাম জাকির হোসেন মিলন, ছাত্রদল করত। তাকে আপনার হেফাজতে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে, নির্যাতন করে মেরে ফেলা হয়েছে অনেককে, এবং এই নির্যাতন করে মেরে ফেলার আগে তার সমস্ত নখ উঠিয়ে ফেলা হয়েছে। আপনি কি এই নির্যাতনের ভয়াবহতাটা আপনি বুঝতে পারছেন যে কতটা মানসিকভাবে অসুস্থ হলো একটা রেজিম, একটা ফেসিস্ট সরকার এই কাজগুলো? তাকে মারবে, তাহলে গুলি করে ফেললেও তো মারতে পারে, কিন্তু তাকে ওই নির্যাতনটা দিয়ে আপনার আমার মধ্যে প্যানিক সৃষ্টি। আমি বলছিলাম যে পরিবেশের কথা, উপযুক্ত একটা পরিবেশ তৈরি হলে উনি ফিরে আসবেন। এখন প্রশ্ন হচ্ছে উপযুক্ত পরিবেশটা কি? আমার কাছে এক ধরনের, সামগ্রিকভাবে আমার দলের কাছে এক ধরনের, আবার জনগণের কাছে এক ধরনের। অর্থাৎ ক্রিকেট খেলাতে আপনি কখন ছক্কা মারবেন সেটা নির্ভর করবে হচ্ছে সেখানে কোন বলে মারবেন, আর পুরো বিষয় কোন বলে ছক্কা মারবেন, এটা কিন্তু পুরো পরিস্থিতির উপর নির্ভর করে। দর্শক কিন্তু চাচ্ছে ছক্কাটা মেরে দিক, ছক্কা মেরে আউট হয়ে যাবে, তাহলে কি হলো? আপনি ধরে রাখতে পারলেন না, কিন্তু ম্যানেজমেন্ট বলছে যে না, এখন টিকে থাকো। এটা আমি বললাম এই জন্য যে উপযুক্ত পরিবেশের সংজ্ঞাটা এক একজনের কাছে। এটা জনাব তারেক রহমান, তার পরিবার এবং বিএনপির নীতি নির্ধারণী যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে ছেড়ে দিতে হবে। বাট তিনি যে আসছেন এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। এখন এটা ব্যক্তিগতভাবে আমার, যখন মামলাগুলোর বিষয়ে আপনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যে মামলাগুলোর নতুন করে বিবেচিত হচ্ছে আদালতের মাধ্যমে, কারণ সেই মুহূর্তে অনেকেই তো বলছে যে তারেক রহমান কেন এসে ফেস করে না। তারেক রহমান বাংলাদেশে যেদিন আসবেন, ঢাকা এয়ারপোর্ট, ঢাকা শহরের কি অবস্থা হবে? কোটি কোটি মানুষ এই ঢাকা শহরে জড়ো হয়ে যাবে, এয়ারপোর্টে জড়ো হয়ে যাবে। কোটি কোটি মানুষের যে আপনার অন্তরের একটা আকুতি, সে আকুতিটা কাজ করবে তো না? এই আকুতিটা আবেগের জায়গা। তখন বিচারকালীন প্রক্রিয়াধীন যে সময়টাতে, সেই সময়টাতে তিনি যদি আসতেন বা আসেন, তখন তিনি মামলাগুলোতে মিথ্যা মামলা খালাস পাচ্ছেন, খালাস পাবেন অবধারিত। মিথ্যা মামলাতে এত আয়োজনেরও কিছু নেই, কিন্তু তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, অতএব আইনটাকে স্বাভাবিক গতিতে যেতেছেন। আমি যে জায়গাটা বোঝাতে চাচ্ছি, এখন এসে উনি তো খালাস পাবেন, তাহলে তো অনেকেই বলে বসবো তারেক রহমান এসে এখানে প্রভাবিত করে ফেলছে, কারণ 1 কোটি মানুষ রাস্তায় আছে, বিচার বিভাগ প্রভাবিত হচ্ছে। তখন আপনিও তো ধরে বসবেন, আমাকেই প্রশ্ন করবেন, তারেক রহমান কি কোনোভাবে আদালতকে প্রভাবিত করছে? কোটি কোটি মানুষ রাস্তায় আছে, এই মুহূর্তে তো তাকে জামিন না দিয়ে উপায় নেই, এই মুহূর্তে তার মামলাটা পুরোপুরি বাতিল না করে কোনো উপায় নেই। দেখেন, প্রত্যেকটা জায়গাতে একটা মুদ্রার এপিঠ আছে, ওপিঠ আছে, সুতরাং উপযুক্ত একটা সময় প্রয়োজন, সেই সময়টাতে তিনি আসবেন। এবং আমি মনে করি যে আমার সহকর্মী ডক্টর মাহাদি আমিন বলেছেন যে এটা তার প্রিভিলেজ। ঠিক আছে, আমি ঠিক প্রিভিলেজ হিসেবে হয়তো বললাম না, আমি গোটা দেশের মানুষের প্রিভিলেজ হিসেবে ধরলাম, কিন্তু একটা উপযুক্ত পরিবেশটাই হচ্ছে এই মুহূর্তে আমাদের জন্য জরুরি। ইনশাআল্লাহ তিনি খুব সহজেই ফিরে আসবেন। তার মানে